ভারত বাংলাদেশ দুদেশের সীমান্ত উত্তেজনা এর প্রশমন হবে কি করে? ভারত বাংলাদেশ এই দুটি প্রতিবেশী রাষ্ট্র হাজার হাজার বছর থেকে দুটি দেশ এক দেশ ছিল। পরবর্তীতে 1947 সালে দুটি দেশ স্বাধীন হয়ে একটি পাকিস্তানের অংশ হয়, আরেকটি বৃহত্তর ভারত। তারপর 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ নামে আরেকটি নতুন দেশের সৃষ্টি হয়। বন্ধুরা, আজ সেই বাংলাদেশ এবং ভারতের ঐতিহাসিক সম্পর্ক, সীমান্ত উত্তেজনা, এর প্রশমন এবং এর রিপারকেশনটা কি হচ্ছে ভারতে এবং বাংলাদেশে, সে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশ এবং ভারত যে দুই প্রতিবেশী রাষ্ট্র, এই প্রতিবেশী রাষ্ট্রের যে লেগাসি, এই লেগাসিটা মূলত তিন ধরনের। প্রথমটা হচ্ছে ভৌগোলিক সৃষ্টি। আপনি যদি দেখেন যে প্রকৃতি এমনভাবে এই দুইটা দেশকে এমনভাবে বেঁধে দিয়েছে যে বাংলার এক পাশে লোনা জল, প্রশান্ত আমাদের বঙ্গোপসাগরের লোনা জল, তিন দিক দিয়ে ভারত ঘিরে রেখেছে এই সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমাতৃক এই বাংলাদেশকে। আর এক কোনায় বর্মদস্যু, যারা আমাদের জন্মের পূর্ব সময় থেকেই এই যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত আছে। জাতিগত দাঙ্গা, সামরিক হস্তক্ষেপ, গণতন্ত্রের ডিফিসিট, সব কিছু মিলিয়ে একটি বর্মদস্যু, আমাদের দেশে বর্মদস্যু বলে বা বর্মদষ্ট বলে এক ধরনের প্রবাদ আছে। অর্থাৎ খারাপ কিছুর তুলনা করতে হলে বার্মাকে উপমা হিসেবে নিয়ে আসা হয়। তাহলে এখন দেখেন, বঙ্গোপসাগর, আমাদের সুন্দরবন, আমাদের তিন দিক দিয়ে ঘিরে থাকা ভারত, সেভেন সিস্টার্স এবং বার্মা। এই বাংলাদেশের এই সমস্যাটি হচ্ছে ভৌগোলিকের সমস্যা। অর্থাৎ আমাদের সম্পর্ক বলেন আর সমস্যা বলেন, এটি আমরা তৈরি করিনি, ভূগোল এটি তৈরি করে দিয়েছে, প্রকৃতি এটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। এটাই প্রকৃতি, এটাই নেচার। আমাদের সাথে ভারতের আরও একটি সমস্যা বলেন আর লেগাসি বলেন, সেটা হলো ইতিহাস। ইতিহাসের দিকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, বাংলা নামের যে প্রদেশ, বঙ্গ নামের যে প্রদেশ, তার এক অংশ ভারতে আর এক অংশ বাংলাদেশ। এই দুটি অংশ প্রাগৈতিহাসিক যুগ থেকে ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের অর্থনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে, সমাজনীতিতে, ধর্মতত্ত্বে প্রভূত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যার কারণে ঐতিহাসিক মেলবন্ধনে আপনি যদি দেখেন, এই বাংলা 1905 সালে একবার বঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ, যার বিরুদ্ধে রবীন্দ্রনাথ সহ তাবৎ বড় বড় বুদ্ধিজীবীরা লেখনী লিখেছেন, কথা বলেছেন। তারা বলেছিলেন, এই বাংলাকে যদি এইভাবে ভাগ করা হয়, ইতিহাসের কোনো বাঁকে গিয়ে সেই দুইটা ভাগ দুইটা দেশ হয়ে যেতে পারে। দার্শনিক চিন্তা চেতনার জন্য রবীন্দ্রনাথকে প্রণাম করি। কারণ এই রবীন্দ্রনাথ তখনই বুঝেছিলেন, বাংলা যদি একবার ভাগ হয়, ওই ভাগের যে, আপনি একটা জিনিস দেখেন, আপনার যদি একটা পাতিল যদি কোনোভাবে ফেটে যায়, কোনো একটা স্বর্ণের জিনিসও যদি ফেটে যায়, এটাকে জোড়া দেওয়া যায়, কিন্তু সময় সময়ে সুযোগ পেলেই জোড়াটা ওই ভাঙা জায়গায় জোড়াটা আবার দুদিকে চলে যায়। ঠিক তেমনি ইতিহাসের ভাঙনটাও এমন। বাংলায় বঙ্গভঙ্গ যে হয়েছিল এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল, কিন্তু কাটা যে দাগটা, এই দাগটা কিন্তু আর মিলায়নি। যার কারণে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তখন এই বাংলা এক অংশ পাকিস্তানের অংশ হলো, আর এক অংশ ভারতের অংশ হলো। অথচ বাংলাদেশ এবং ভারতের যে অংশ, এই টোটাল বঙ্গকে মিলালে 54% তখনও মুসলমান ছিল। হিন্দু মুসলমানের যে দেশ যদি হতে হয়, তাহলে বাংলাটাও কিন্তু একটা রাষ্ট্র হতে পারত। মানে সেটা মুসলমান বা হিন্দুর দেশ নয়, অসাম্প্রদায়িক চেতনায় সকল মানুষের একটি বঙ্গ দেশ। সেটি হয়নি, আমরা পাকিস্তানের অংশ হয়েছি। তারপর পাকিস্তানের অনাচার অত্যাচার, এর ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে রিভোল্ট করেছি। ভারত সেখানে আমাদের পাশে বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে, অর্থনৈতিক, সামাজিক, যত রকমের সাহায্য, সামরিক সাহায্য, নিজেদের ভূখণ্ড ব্যবহার করার সাহায্য, সব কিছু দিয়ে, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে
আমাদের যোদ্ধাদেরকে সাথে নিজের সৈনিকদেরকে দিয়ে এই যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে ৩ মাসের মধ্যে এই বাংলাদেশ ছেড়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র তৈরি করে দিয়ে গেছে। সুতরাং খেয়াল করে দেখেন, হিস্ট্রিক্যালি ইতিহাসের একটা দায়বদ্ধতা ভারত এবং বাংলাদেশ এই সম্পর্কের মধ্যে রয়েছে। অর্থাৎ কিছু সমস্যা ইতিহাস সৃষ্টি করেছে, আর কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি। বাংলাদেশ এবং ভারত কিছু কিছু সমস্যা তারা নিজেরা তৈরি করেছে। তাহলে আমি যে কথাটি বলতে চেয়েছি, ভারতের সাথে আমাদের যে বন্ধন, আমাদের যে সম্পর্ক, এর ভিতরে যে সমস্যাগুলো আছে তার কতক অংশ ভৌগোলিকের সৃষ্টি, আর একটা অংশ ইতিহাসের সৃষ্টি, আর কিছু সৃষ্টি করেছি আমরা নিজে। কেমন? 1971 সালে যে দেশ অকাতরে আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই দেশ আবার তার সংবিধান বদলাইয়া ভারতমুখিতার থেকে পাকিস্তানমুখী হয়ে গেল। অর্থাৎ ওই অন্ধকার টানেলের দিকে মুখ করে মৌলবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী আবার আজান দিতে শুরু করলো, এবং এই পাকিস্তানি তথ্য আবার নিয়ে আসলো। আমরা 71-এ মানুষ ছিলাম, তার আগেও মানুষ ছিলাম। ওই 71-এর 75-এর পরে এসে আমরা নতুন করে আবার পাকি মানব হওয়ার চেষ্টা আমরা চালালাম। এই কারণে বলছি যে এই দ্বিবিধ কারণে যে আমরা কিছু কিছু সমস্যার সৃষ্টি করেছি। তারপরে ভারত পারাক্কাতে বাদ দেওয়ার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা তীব্র ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে দেখেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমরা যখন ছোটবেলায় স্কুলে যাই আমাদেরকে বলা হয়েছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। তার মানে হচ্ছে নদী হচ্ছে দেশের মা। কারণ অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের যে এই তিনটি বিষয়, এই তিনটে বিষয়কে এই নদী এফেক্ট করে। নদীর ভাঙনে আমার বাসস্থান ভেঙে যায়, নদীর পানি না থাকলে আমার মাছে ভাতে বাঙালি হয় না, নদীর পানি না থাকলে আমার ডালে ভাতে বাঙালিও হয় না, নদীর পানি না থাকলে আমার শস্য উৎপাদন হয় না। যেই কারণে এই নদীর সাথে আমার জীবিকার সম্পর্ক, নদীর সাথে আমার জীবনের সম্পর্ক, নদীর সাথে আমার বাসস্থানের সম্পর্ক। সেই নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ। আর এই 54টি নদী এসছে ভারত থেকে। এই ভারতের 54টি নদী আমার দেশের অব্দি প্রবাহিত হয়েছে। উজানের দেশ ভারত, বাটির দেশ বাংলাদেশ। যার কারণে ভারতের পানির উপরে বাংলাদেশের নির্ভরতা অনেক। দিন যত যাচ্ছে ভারতের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে, এবং পানিকে বহুমাত্রিক মিঠা পানির ব্যবহারের যে কৌশল সেটাও তারা আবিষ্কার করছে। ফলে বাংলাদেশ কিন্তু প্রতিনিয়ত একটা প্রেশারের মধ্যে পড়ছে। এই সমস্যাগুলো কিন্তু প্রকৃতি সৃষ্টি করেনি, এগুলো আমরা মানুষ সৃষ্টি করেছি। এখন খেয়াল করে দেখেন, এই ত্রিবিধ সমস্যার কারণে ভারতের সাথে ডিল করা সবসময় কিন্তু অত সহজ ব্যাপার না। তারপরও বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে, তারেক রহমান যখন ক্ষমতায় আসে, ভারত কিন্তু প্রথম দিকে তার খুব উদার চিন্তা চেতনা নিয়ে তারেক রহমানের সাথে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছে। কিন্তু দিন যত যাচ্ছে ভারতের সেই ইচ্ছা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। কেন হয়ে আসছে দেখেন, আপনি যদি প্রাচীন ভারতবর্ষে বড় বড় রাজাদের কথা বলেন, তারা তাদের সন্তানদের জন্য পণ্ডিত ভাড়া করত, পণ্ডিত রাখত। কেউ সংস্কৃত পড়াতেন, কেউ আরবি পড়াতেন, কেউ পার্সি পড়াতেন। যেই পণ্ডিত পার্সি পড়ান তিনি আরবি পড়াতেন না, যেই পণ্ডিত সংস্কৃত পড়ান তিনি পার্সি পড়াতেন না। কারণ যার যার এক একটা গণ্ডি ছিল। ঠিক তেমনি দেখে বোঝা যেত কোন পণ্ডিতের পাণ্ডিত্য কোন দিকে। তারেক রহমান ক্ষমতায় আসার পর যেই সব লোককে তার চারপাশে ঠাঁই দিয়েছে তাদের বেশিরভাগে ভারত বিরোধী। যেমন গতকাল আমি আমার আলোচনায় বলছিলাম যে ডক্টর জাহিদ, যিনি এই তারেক রহমানের বিশেষ উপদেষ্টা, তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরত এসছেন ইমিগ্রেশন জটিলতার কারণে বা রাগ করে। এখন এই জাহিদ কিন্তু গত 5 বছর যদি আপনি জাহিদের ফেসবুক স্ট্যাটাস চেক করে দেখেন, আপনি বুঝবেন সে একটা কট্টর ভারত বিরোধী। এই কট্টর ভারত বিরোধী যখন তারেক জিয়ার উপদেষ্টা হয়ে যায়, তারেক রহমান সাহেবের উপদেষ্টা হয়ে যায়, তখন আমাদের বুঝতে এটা বাকি থাকে না, ভারতের এটা বুঝতে বাকি থাকে না যে উনি কোন পণ্ডিত রাখে
কোন ভাষা তিনি শিখতে চাচ্ছেন? তিনি কি সংস্কৃত শিখবেন? তিনি কি ভারত প্রেম শিখবেন না ভারত বিদ্বেষ শিখবেন? তিনি ভারতের সাথে কাজ চালানো প্রকল্প শিখবেন নাকি ভারতকে কিভাবে ডাবানো যায় সেটা শিখবেন? সেই জন্য ভারত আস্তে আস্তে মানে তাদের হাল ছেড়ে দিয়েছে। ভারত এখন বুঝেছে যে এই তারেক জিয়ার যুগে কিছু হবে না। আগেও হয়নি, আগেও 10টা অস্ত্র এসছে। অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়া তাদের শাসনামলে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সময়ে তারেক জিয়া এবং জামাতে ইসলামীর সরকার যখন 4 দল নিয়েছিল, তখন এই অনুপ চেটিয়া পরেশ বড়ুয়ারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাকিস্তানের মাধ্যমে অস্ত্র এনে এই দেশের উপর দিয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদেরকে সরবরাহ করত। এইটা ধারাবাহিকতাটা বন্ধ হয়ে গেছিল যখন শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল তখন। এখন তারেক রহমান যখন ক্ষমতায় এসছে, সেই জঙ্গিদেরকে জেলখানা থেকে আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই চোরাচালানের রাস্তাটি এখন আরও পাকাপোক্ত হয়েছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসে, পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশে আসতে একটি লাল পাসপোর্ট হইলে আর ভিসাও লাগে না, এবং পাকিস্তান থেকে যে জাহাজ আসে আগে 2 ফোল্ডারে তাদেরকে চেক করা হতো, এখন সেই চেকটাও করা হয় না। তাহলে ভারত বুঝছে যে তার শত্রুর সাথে ভারতের শত্রু যারা, তাদের সাথে যখন দহরম মহরম মাখামাখি, তখনও ভারতকে কষাস হতেই হবে। এখন বিষয়টা হচ্ছে ভারত যে স্ট্র্যাটেজিটা নিয়েছে যে কলকাতা দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ দিয়ে পুশ ইন করছে, পুশ ব্যাক করছে, অর্থাৎ বাংলাদেশের যেই সব নাগরিক ভারতে আছে বলে ভারত মনে করে তাদেরকে পুশ ব্যাক করা হচ্ছে। বিষয়টা হচ্ছে দেখেন, পৃথিবীতে এই রকম সীমারেখা আর কয়টা দেশের আছে আমি জানি না। এই সীমারেখার 1 মিটারের মধ্যে মানুষ বসবাস করে, এপারে বাংলা ওপারেও বাংলা, কিন্তু এই পারটা ভারত আর ওই পারটা বাংলাদেশ। এই পাশে মুসলিম, ওই পাশে হিন্দু। অথচ বাংলাদেশের যে সীমারেখা, এই সীমারেখার সাথে কিন্তু মুর্শিদাবাদ রয়েছে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান কিন্তু এখনো ভারতে বসবাস করে। একক রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি মুসলমানের দেশ যদি আমি বলতে যাই, তাহলে ইন্দোনেশিয়ার পর সেটা হচ্ছে ভারত। ইন্দোনেশিয়াতে 24 কোটি মুসলমান বসবাস করে। কেউ কেউ বলেন ভারতে 24 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। পৃথিবীর আর কোনো দেশে একক দেশ হিসেবে এত মুসলমান বসবাস করে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, ভারত শুধু হিন্দুর দেশ নয়, মুসলমানেরও দেশ। এখন আমাদের দেশ থেকে যে ন্যারেটিভটা তৈরি করা হয়, ভারত বিরোধী যে স্লোগানটা তৈরি করা হয়, এই স্লোগানের রেশ কিন্তু ভারতে গিয়ে পড়ে। আর এই ভারতে গিয়ে পড়লে মুসলমানদের উপরও যে বিচ্ছিন্নভাবে নানান ঘটনা ঘটে না, সেটা কিন্তু বলা যাবে না। এটা ঘটে, বাংলাদেশেও ঘটে, ভারতেও ঘটে। আমরা মানুষ হতে চেয়েছিলাম, আমরা হয়ে গেলাম হিন্দু এবং মুসলমান। অথচ এই দুটা জাতির ইতিহাস এবং ঐতিহ্য হাজার হাজার বছরের। এদের সভ্যতা ছিল, পৃথিবীর মানুষ যখন জঙ্গলে বনে বাদারে বসবাস করত, সেই সময়ে ভারতীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, হরপ্পা এবং মহেঞ্জোদারো যে সভ্যতা, এই সভ্যতায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ও ছিল। তাহলে খেয়াল করে দেখেন যে ভারতের এই ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ, এই দুটি প্রতিবেশীর মধ্যে সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক থাকছে না কেন? এটাকে আমাদেরকে খুঁজে বের করা দরকার। এখন এই সম্পর্ক ভালো না হওয়ার মূল কারণ হচ্ছে আত্মায়, মনের সমস্যা, আসলে রিয়েলিটি সমস্যা নয়। কারণ ভারত থেকে বাংলাদেশ প্রতি বছর 10 বিলিয়ন ইম্পোর্ট করে, অর্থাৎ ভারত যে 10টি দেশে পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানি করে, বাংলাদেশ তাদের মধ্যে একটি। ভারতীয় মানুষ বিদেশে কাজ করে, এরকম পৃথিবীর 10টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। তার মানে প্রতিবেশী হলেও বাংলাদেশের সাথে কিন্তু ভারতের ট্রেড, কমার্স, ইনভেস্টমেন্ট কিন্তু কম নয়। ভারত কিন্তু অনেক উদারতা বাংলাদেশকে দেখিয়েছে। 1971 সালে স্বাধীনতার পর ইন্দিরা মুজিবের মধ্যে যে সীমান্ত চুক্তি হয়েছে, ভারত কিন্তু সেই চুক্তিটি বহুদিন রেকটিফাই না করতে পারলেও এই মোদী সরকারের আমলে সেটি রেকটিফাই করে হাজার হাজার মানুষের পরিচয় ঠিক করে দিয়েছে। ভারতের সাথে আমাদের যেসব সমস্যাগুলো ছিল, গঙ্গার পানি চুক্তি, সেটা হয়ে গেছে। মমতার জন্য আমরা তিস্তার পানি চুক্তি করতে পারিনি, কিন্তু এখন মমতা নেই। সরকার যদি, বাংলাদেশের সরকার যদি সৎ হয়, সদিচ্ছা থাকে, ভারতের সাথে যদি
প্রতিবেশী সুলভ আচরণ করে, তাহলে সেই চুক্তিটিও সম্ভব। কিন্তু তা না করে সরকার যে সিগন্যালটি ভারতকে দিচ্ছে যে কট্টর ভারত বিরোধীরা তারেক জিয়ার উপদেষ্টা হচ্ছে, ফলে ভারতের কাছে একটা ব্যাড সিগন্যাল যাচ্ছে। সেই সিগন্যালের কারণেই কিন্তু ভারত তারেক জিয়ার সাথে সেই রকম সম্পর্ক তৈরি করবে কি করবে না, সেটা একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। আর প্রতিনিয়ত বাংলাদেশ থেকে যে ভারতে শত শত মানুষ প্রতি বছর যায় কাজ করতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি, সীমান্ত থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার। আমার গ্রামও আমি দেখেছি ১, ২, ৩টি নয় আরও বেশি পরিবারের মানুষও এই ভারতে যায়, এবং অন্তত ২-৩টা পরিবার আছে যারা ভারতে বসবাসও করে। তো তাহলে আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ এবং ভারত ট্রেডিশনালি দুইটা প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ যদি ভারতের অখণ্ডতা রক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয় এবং ভারতকে অস্থিতিশীল করার জন্য চায় না, এবং পাকিস্তানের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের গুটি হিসেবে ব্যবহার না হয়, তাহলে ভারত কিন্তু বাংলাদেশকে ব্ল্যাঙ্ক চেক দেবে যে তোমাকে আমরা পুশব্যাকও করব না, তোমাকে অশান্তিও দেব না। কিন্তু ভারত সেই নিশ্চয়তাটি পাচ্ছে না। এখন বাংলাদেশকে এটা কনফার্ম করতে হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেইভাবে আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতে হামলা চালানো যায় নাই, আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতে অস্ত্র ঢুকানো যায় নাই, আমাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের তেহরিকে তালেবানকে ট্রেনিং দেওয়া যায় নাই, এটা যদি বাংলাদেশ কনফার্ম করতে পারে, বাংলাদেশে কোন সরকার থাকলেও ভারত কিন্তু সেটা চিন্তা করে না। ভারত চিন্তা করে কাজ। ভারত কিন্তু সরকার দেখে না, কর্ম দেখে। এখন আওয়ামী লীগের সাথে ভারতের ঐতিহাসিক একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটার ভিত্তি আওয়ামী লীগ বলে নয়, এই সম্পর্কটার ভিত্তি হচ্ছে প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বা বঙ্গবন্ধু যখন ছিলেন, ভারতের এই 7টা স্টেট নিরাপদ ছিল, এবং ভারতে কোনো ধরনের চোরাকারবারির অস্ত্র যায়নি, এবং বাংলাদেশ কখনো ভারতের সীমারেখার ওপারে গিয়ে যুদ্ধ অবস্থা তৈরি করার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। এই ব্যবস্থাটা যদি, এই নিশ্চয়তাটা যদি তারেক জিয়া দিত, ভারত তাদের সাথেও ভালো ব্যবহার করত। কিন্তু তারেক জিয়া তো সেটা দেবেন না, সেটা সম্ভব না। এবং ভারতকে সেটা বুঝতে হবে যে তারেক জিয়া যেসব পণ্ডিত রাখে তার চারপাশে, তারা হলো কট্টর ভারত বিরোধী। ভারতকে কিভাবে কত রকমে বিপদে পালানো যায়, কিভাবে অস্থিতিশীল করা যায়, তারা নামাজ পড়ে মোনাজাত করে, সেখানেও ভারতের জন্য বদদোয়া করে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন ভারতের সাথে এই তারেক রহমানের সরকারের সম্পর্ক কখনো কোনো দিনই সুসম্পর্ক হওয়া সম্ভব না। তাই ভারত যে পুশ ব্যাক করছে, এটাতে দুইটা দেশের জন্য আরও অস্থিতিশীলতা বাড়তেছে, এবং ভারত এটা ইচ্ছাকৃতভাবে বুঝে শুনেই করছে। কেননা বাংলাদেশ যখন ভারত বিরোধী হবে, তখন ভারতও বাংলাদেশ বিরোধিতা দিন দিন বাড়বে। এবারের মমতার হেরে যাওয়ার একটি কারণ অনুসন্ধান করে দেখবেন যে ভারতের মানুষের মধ্যে ধারণা হয়েছে বর্তমানে বাংলাদেশে যেই শক্তি ক্ষমতায় আছে তারা ভারত বিরোধী শক্তি, এবং এই ভারত বিরোধী শক্তির সাথে মমতার একটা সম্পর্ক বা একটা কানেকশন আছে, সুতরাং মমতাকে আর রাখা যাবে না। তার মানে ভারতের মানুষের মধ্যে যে রিপারকেশনটা হয়েছে, সেটাই কিন্তু মমতাকে এবারে পরাজিত করেছে আর মোদিকে জয়লাভ করতে সাহায্য করেছে। তাই আসুন, এই দুইটা দেশের শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধবিরোধী মানুষ, ভাতৃপ্রতিম মানুষ, বাংলাকে ভালোবাসে, বাংলা সাহিত্যকে, ইতিহাসকে, ঐতিহ্যকে ভালোবাসে, এদের সম্মিলিতভাবে আমরা এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করে দুটি প্রতিবেশী শান্তিতে বসবাস করার পথ অন্বেষণ করি। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আরও বলার ছিল, কিন্তু ভিডিওর আকার বড় হয়ে যাবে বলে আজকে এখানে শেষ করলাম। আরেকটি ভিডিও করার আশা রইল।